নমস্কার। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব এখন মাঝপথে, অর্থাৎ আমাদের এই মহান ভারতের লোকসভার ভোট এখন মাঝপথে। কাল শেষ হলো চতুর্থ দফার নির্বাচন। আমাদের আজকের আলোচনা এই চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের যে কটা আসনে নির্বাচন হয়েছে সেইখানে কি ফলাফল হতে পারে। তার আগে অবশ্যই বলছি, এটা কিন্তু কোনো সমীক্ষা নয়, এমনকি যেটা আমি করে থাকি মাঝে মধ্যে, অর্থাৎ কোনো ভবিষ্যৎবাণী টানিও নয়। এটা অনুমান, বেশ কিছু পরিসংখ্যান একত্র করে এবং পারিপার্শ্বিক এবং সময়োপযোগী কিছু কারণের ওপর ভিত্তি করে এই বিচার করা হয়েছে। কাজে এটা যে ফলবে এটা কিন্তু হলপ করে বলা যায় না। তবে যেহেতু আমার মতে এটা গাণিতিক বিচার, এটা কিন্তু ফলার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ আমি আধ্যাত্মিক জগতের মানুষ হয়েও জানি পৃথিবীতে সত্যি কথা বলে একমাত্র অঙ্ক আর বিজ্ঞান। আমাকে অনেকেই বলছে যে আপনি এই জগতের মানুষ, আপনি কেন এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছেন। আমি মাথা ঘামাচ্ছি না, কারণ মাথা ঘামাবার আমার কোনো কারণ নেই, কিন্তু একটা প্রয়োজন অনুভব করছি। প্রয়োজনটা কিসের আমি নিজেই জানি না। যাই হোক, যেটা মেন আলোচনা, কালকের যে আসনগুলোতে নির্বাচন হয়েছে, অর্থাৎ চতুর্থ দফায় যে কটা আসনে নির্বাচন হয়েছে তার ফলাফল কি হতে পারে। আগে যা বলেছি এখনো তাই বলছি, কেউ এই বিচারকেই একদম ধ্রুব সত্য মেনে নেবেন না, এর ব্যতিক্রম হতেই পারে। আমি শুধু কিছু পরিসংখ্যান, বর্তমান পারিপার্শ্বিক কিছু অবস্থা এবং সময়োপযোগী কিছু সিদ্ধান্তের ওপর বিবেচনা করে বা ভর করে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো চলে আসুন, চতুর্থ দফায় যে কটা আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। চলুন দেখা যাক কি ফল আসতে পারে। আবারও বলছি, আসতে পারে। বহরমপুরের আসনটা সম্বন্ধে বিস্তারিত বলার বলতে, বহরমপুরের এই আসনটা কংগ্রেসের একটা গড়। কংগ্রেসের একটা গড় না বলে বরং বলা ভালো অধীর চৌধুরীর গড়, কারণ তিনি সেখানকার শেষ কথা। বহু বছর ধরে এই চল বা রীতি ওখানে রেয়াজ হয়ে দাঁড়িয়েছিল। ওখানকার লোকেরা কাজ করতে করতেও বলতেন যে একটু ওয়েট করুন, অধীরবাবুকে ভোটটা দিয়ে আসে। এহেন বহরমপুরে এবার কি হতে চলেছে। আগে তো কথাই নেই, অধীর চৌধুরী এই কেন্দ্রে কয়েক লক্ষ ভোটে জিততেন। গত বছর এই মার্জিন অনেক কমে গেছিল, কমে দাঁড়িয়েছিল 80,996। এর কারণ হিসেবে যেটা ব্যাখ্যা করা হয় বা বলা যেতে পারে, শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে ছিলেন এবং তিনি তৃণমূলের হয়ে এখানে সংগঠন গড়তে উদ্যোগী হয়েছিলেন এবং বেশ কিছুটা সফলও হয়েছিলেন, যার দরুন অধীর চৌধুরীর মার্জিন এত কমে গেছে। এইবার এই কেন্দ্রে দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে বিখ্যাত ক্রিকেটার, মারকাটারি ব্যাটিং করত ইউসুফ পাঠান। এই কেন্দ্রটায়
বেশিরভাগ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়। তা সত্ত্বেও অধীর চৌধুরী এখানে এত বছর ধরে জিতে এসেছে। কিন্তু এবার কি হতে চলেছে আপনাদের আগেই বলেছি, একটা বিশেষ সংখ্যক ভোট একত্রিত হচ্ছে শুধু বিজেপিকে হারাতে। অর্থাৎ তারা এমন জায়গায় ভোটটা দিতে চাইছে যারা সার্বিকভাবে, একটা আসনে নয়, সার্বিকভাবে বিজেপিকে হারাতে পারে, এবং সেই অপশনটা তাদের মনে হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই একদম সত্যি কথা, যে বহরমপুর অধীর চৌধুরীর গড়, যে বহরমপুরের বেশিরভাগ মানুষই বলতে গেলে কোনো না কোনো রকম ভাবে অধীর চৌধুরীর দ্বারা এককালে উপকৃত হয়েছেন বা এখনো হয়ে চলেছেন, সেই বহরমপুর কিন্তু এইবার হয়তো অধীর চৌধুরীকে জেতাবে না। অর্থাৎ এখান থেকে জেতার প্রবল সম্ভাবনা, আবার বলছি সম্ভাবনা, ইউসুফ পাঠানের। চলে আসছি পরের কেন্দ্র কৃষ্ণনগর। এই কেন্দ্রে মহুয়া মৈত্র মিডিয়ার কল্যাণে এবং বিভিন্ন কারণে, যাই হোক না কেন, তিনি এখন বহুল চর্চিত। মহুয়া মিত্র এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়ের বিরুদ্ধে। মহুয়া মৈত্র আপনারা জানেন সাংসদ পদ আগেই খারিজ হয়ে গেছিল, এবার তিনি পুনরায় এখান থেকে সাংসদ হবার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রটা ভীষণভাবে তার কাছে একদম প্রেস্টিজিয়াস ফাইট। যাই হোক, কি ফল হতে চলেছে আমরা যদি আগের পরিসংখ্যান দেখি, দেখব এই কেন্দ্র থেকে মহুয়া মৈত্র জিতেছিলেন 63,218টি ভোটে। লোকসভা নিরিখে এই মার্জিনটা বিরাট কিছু না হলেও নেট কম বলা যায় না। এইবার কিন্তু দেখা যাচ্ছে এই কেন্দ্রে মহুয়া মিত্র হারতে বসেছেন। কেন হারতে বসেছেন এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। হতে পারে বেশ কিছু মানুষ যারা তাকে নির্বাচিত করেছিলেন তারা বোধহয় তার কাজকর্মের প্রতি অতটা এখন খুশি নয়। কোন কাজকর্ম সেগুলো বলতে পারবো না, অন্ততপক্ষে মানেটা এটাই দাঁড়ায়, একজন নির্বাচিত প্রতিনিধি যখন তার কেন্দ্রে হেরে যান তখন ধরেই নিতে হবে তিনি তার কেন্দ্রের ভোটারদের মন জয় করতে অসমর্থ হয়েছিলেন। এই কেন্দ্র থেকে কিন্তু রাজ পরিবারের বধূ অমৃতা রয় জিতছেন। 3 নম্বর আসনটা রানাঘাট, বিজেপির শক্ততম ঘাঁটি। এই কেন্দ্রে আগের বার বিজেপির জগন্নাথ সরকার জিতেছিলেন 2,33,428 ভোটে। মার্জিনটা যথেষ্টই বড়। এইবার এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী হলেন, অর্থাৎ প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মুকুটমণি অধিকারী। স্বভাবতভাবেই গাণিতিক হিসাব বলছে এই কেন্দ্রে এইবার এই মার্জিন কিছুটা কমলেও জয়ী কিন্তু বিজেপির জগন্নাথ সরকারই হবে। পরের কেন্দ্র বর্ধমান পূর্ব। এই কেন্দ্র থেকে আগেরবার তৃণমূলের সুনীল কুমার সরকার জয়ী হয়েছিলেন 89,311 ভোটের ব্যবধানে। মার্জিনটা খুব বেশি না হলে খুব কমও নয়। এই কেন্দ্র থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার। তিনি বিজেপির অসীম কুমার সরকারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিঃসন্দেহে এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে, এই ব্যবধান কিছুটা বাড়তেও পারে। এবার বর্ধমান দুর্গাপুর।
এই কেন্দ্র থেকে গতবারের লোকসভা নির্বাচনে বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া জিতেছিলেন মাত্র 2439 ভোটের ব্যবধানে। এই কেন্দ্রে এবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই, আপনারা জানেন দিলীপ ঘোষ জীবনে যে দুটো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুটোতেই খুব ভালোভাবে জিতেছেন। এই কেন্দ্রে এবার তিনি লড়াই করছেন তৃণমূলের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদের বিরুদ্ধে। বুঝতেই পারছেন দুটো হাই প্রোফাইল নাম, তবু কিন্তু এই কেন্দ্রে এবার ভীষণভাবে ফেভারিট দিলীপ ঘোষ। আগেরবারের ব্যবধান এবার কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে বিজেপির পক্ষে। এই কেন্দ্রে জয়ী হচ্ছে বিজেপি। এর পরের কেন্দ্র আসানসোল। এই কেন্দ্র থেকে নির্বাচিত প্রতিনিধির নাম বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা নাম শত্রুঘ্ন সিনহা। ইনি এর আগের বার উপনির্বাচনে মানে এই সিটটা থেকে বাবুল সুপ্রিয় পদত্যাগ করার পরে উপনির্বাচনে তিনি বিজেপির অগ্নিমিত্রা পালকে প্রায় 2 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে এই কেন্দ্রের সাংসদ হয়েছিলেন। এবারও এই কেন্দ্রে তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর তার বিপক্ষ প্রার্থীর নাম সুরিন্দর সিং আলুওয়ালিয়া। নিঃসন্দেহে এই কেন্দ্রে শত্রুঘ্ন সিনহা অনেকটাই এগিয়ে আছেন, যদিও তার জেতার মার্জিন এবার কিন্তু কিছুটা কমে যাবে। এর পরের কেন্দ্র বোলপুর। এই কেন্দ্রের নাম শুনলেই কবিগুরুর কথা মনে পড়ে যায়, কিন্তু ঘটনা পরম্পরায় আর একটা নামও ভেসে আসে, বীরভূমের প্রাক্তন বাঘ, নামটার আমরা বলছি না। যাই হোক, এই কেন্দ্রে গতবার তৃণমূলের অসিত কুমার মাল 1,06,402 ভোটে বিজয়ী হয়েছিলেন। এবারও তিনি এই কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়া সাহা। নিঃসন্দেহে এই কেন্দ্রে এবারও অসিত কুমার মাল জিততে চলেছে, তবে তৃণমূল এই কেন্দ্রে জিতলেও ভোটের ব্যবধান কিন্তু অনেকটাই কমে আসবে। পরের কেন্দ্র বীরভূম। আপনারা জানেন এই কেন্দ্রে বিগত বেশ কয়েকটা নির্বাচন ধরে জয়ী হয়ে এসেছেন একের পর এক টলিউডের নামকরা বা খ্যাতনামা অভিনেত্রী শতাব্দী রায়। গতবারও এই কেন্দ্র থেকে তিনি 88,924 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সমস্ত গাণিতিক হিসেব মিলিয়ে দেখলে দেখা যাচ্ছে এবারও তিনি এই কেন্দ্রে জিততে চলেছেন। এবার এই কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবাশিস ধর। এই কেন্দ্র থেকে শতাব্দী রায় এবার জয়লাভ করলেও জেতার মার্জিন কিন্তু অনেকটাই কমে যাবে। এমনকি এই মার্জিনটা যদি 20,000-এর মধ্যেও নেমে আসে কেউ অবাক হবেন না। যাই হোক, চতুর্থ দফার নির্বাচনে কি হতে পারে তার একটা হিসাব, মানে ওভারঅল হিসাব আপনাদের সামনে রাখলাম। বারবার বলছি, কেউ এটাকে পুরোপুরি ধ্রুব সত্য মেনে নেবেন না। এটা ফলবেই মনে করে কেউ হতাশ হবেন না, কেউ আনন্দিত হবেন না। আমি জাস্ট কিছু হিসাব পরিসংখ্যান একত্র করেছি এবং পারিপার্শ্বিক কিছু ঘটনার সমন্বয়ে সেগুলোকে এক করার চেষ্টা করেছি। যাই হোক,
জগদীশ্বর আপনাদের ভালো রাখুন, আপনারা ভালো থাকুন। ধন্যবাদ। আর আরেকটা কথা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।